যদি একটা পাইপ থাকে, তো ধরো পাইপটার প্রস্থ বা ডায়ামিটার সব জায়গায় সমান আছে, তাহলে কিন্তু মোটামুটি যতটুকু পানি এই পাইপ দিয়ে ঢুকবে ততটুকুই বের হইতে পারবে, কোনো প্রবলেম হবে না। তো একইভাবে ওয়েব সার্ভার, অ্যাপ্লিকেশন সার্ভার, তারপর হচ্ছে ডেটাবেস সার্ভার, এরা প্রত্যেকেই যদি এমন ভাবে ডিজাইন করা থাকে যে এটায় সব জায়গায় মানে ওরা একই স্পিডে রিকোয়েস্ট গুলো হ্যান্ডেল করতে পারতেছে, তাহলে বটলনেক তৈরি হবে না। কিন্তু যে কোনো একটা কম্পোনেন্টে যদি দেখা যায় যে ধরো পাইপের কোনো একটা জায়গায় আমাদের প্রস্থ কমে গেল, বিভিন্নভাবে কমে যেতে পারে, পাইপের কোনো ভেতর থেকে কোনো মানে ডার্ট এসে হচ্ছে পাইপটার প্রস্থ কমে যেতে পারে অল্প কিছু জায়গায়, তাহলে ওইখানে কিন্তু একটা মানে বটলনেক তৈরি হলো, যে ক্যাপাসিটি, ওভারঅল পাইপের ক্যাপাসিটিটা কমে যাবে মাঝখানে কোনো একটা জায়গায় আর কি। যদি আমাদের প্রস্থটা কমে যায়, তো একইভাবে কোনো একটা সার্ভার যদি আমাদের এখানে ঠিকঠাক মতো কমপ্লাই করতে না পারে, তাহলে আমাদের পুরা আমাদের মানে সিস্টেমটার যে পারফরমেন্স সেটা হচ্ছে ড্রপ করবে। তো এইটাই হচ্ছে আসলে বটলনেকের কনসেপ্ট আর কি। তো তারপরে ওয়েব সার্ভার আর অ্যাপ্লিকেশন সার্ভারও আসলে বলা হয়ে গেছে। তো এই ওয়েব সার্ভার তো মূলত ধরো যে অ্যাপাচি ওয়েব সার্ভার, ওইটার কথা চিন্তা করো এক্সাম্পল। তো এই আমরা যে ব্রাউজার গুলো এইচটিটিপি রিকোয়েস্ট দেই, এইটা হচ্ছে হ্যান্ডেল করে হচ্ছে ওয়েব সার্ভার। তারপর আমাদের ওই যে এইচটিএমএল স্ট্যাটিক কন্টেন্ট যেগুলা, এগুলা আবার আমাদের সার্ভ করে। তারপরে এ হচ্ছে আমাদের রিকোয়েস্টটা পাঠাবে আমাদের অ্যাপ্লিকেশন সার্ভারের কাছে। অ্যাপ্লিকেশন সার্ভার হচ্ছে আমাদের সার্ভার সাইড কোড গুলা রান করে, তারপর আমাদের ডেটা অ্যাক্সেস হ্যান্ডেল করবে, এবং এ আবার প্রয়োজন বোধে ডেটাবেজের সাথে কমিউনিকেট করবে। মূলত আমাদের ওয়েব সার্ভারটা হচ্ছে একটা মানে রিকোয়েস্ট রিসিপশনিস্টের মতো কাজ করবে, আর অ্যাপ্লিকেশন সার্ভারটা হচ্ছে ওই কাজটা মানে ওই যে রিকোয়েস্টটা ও মানে কমপ্লিট করবে আর কি। আর ডেটাবেস সার্ভারের এক্সাম্পল হচ্ছে ওই যে আমরা ধরো মাইএসকিউএল সার্ভার, তারপর ওরাকল সার্ভার, এগুলো হচ্ছে ডেটাবেস সার্ভারের উদাহরণ আর কি। আমাদের ডেটা স্টোর করবে, আবার হচ্ছে ডেটা প্রসেসিং করবে, মানে ওই যে ক্রাড অপারেশন থাকে, বেসিক ক্রাড অপারেশন মানে ক্রিয়েট, রিড, আপডেট, ডিলিট, এগুলা করা হচ্ছে ডেটাবেস সার্ভারের কাজ। এরপর আমরা এখন ওই বইতে চলে যাব, ওখান থেকে আমরা হচ্ছে স্পেস বেসড আর্কিটেকচারটা দেখবো যে কি আছে সেখানে। পিডিএফটা একটু ক্র্যাশ করছে, আমি ওপেন করছি এখন। দেখতে পাচ্ছো? একটা পিডিএফ দেখতে পাচ্ছো সবাই? স্পেস বেসড আর্কিটেকচার লেখা। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, জি স্যার, দেখা যাচ্ছে। তো আমরা যেটা বললাম সেইটাই এখানে আরেকবার বলা আছে, যে আমাদের ইউজুয়ালি তিনটা সার্ভার নিজেদের মধ্যে কমিউনিকেশন করে আমাদের রেসপন্সটা প্রোভাইড করে, যদি আমরা একটা ওয়েব অ্যাপ্লিকেশনের কথা চিন্তা করি। তো এখানে যখন প্রবলেমটা কোথায় হয়, যখন ধরো ইউজার রিকোয়েস্ট কম আছে তখন তো কোনো সমস্যা না, কিন্তু যখন ইউজার রিকোয়েস্ট আসলে বাড়তে থাকে, আমাদের অ্যাপ্লিকেশনটা বেশি ইউজার মানে গেইন করতে পারে আর কি, তখন দেখা যায় যে ওই বটলনেকটা আসতে শুরু করে কোনো কোনো কম্পোনেন্টে। যদি আমাদের ওই ডিজাইনটায় কোনো ধরনের উইকনেস থাকে, তখন আসলে বটলনেক আসে। তো ধরো বটলনেক আসলে আমরা কি করব, ধরো যে কোনো একটা সার্ভার লেভেলে বটলনেক আসলে আমরা চেষ্টা করব যে ওই সার্ভারের ক্যাপাসিটিটা বাড়ানোর জন্য। এটাকে স্কেল আউট করাও বলা হয়।
স্কেল আউট মানে হচ্ছে আমরা ওই সার্ভারের ক্যাপাসিটিটা বাড়াবো। তো এখানে আমরা ওয়েব সার্ভারের ক্যাপাসিটি বাড়াইতে পারি। আমাদের হচ্ছে আহ, আমি আরো বেশি বেটার সার্ভিস নিতে পারি, বা ওয়েব সার্ভারের ক্যাপাসিটি মানে আমাদের ওয়েব সার্ভারটা স্কেল আউট করা খুব সহজ, এটা সহজেই করা সম্ভব। এবং কম্পেয়ার যদি আমরা করি, আমরা অন্য দুইটা সার্ভারের ক্ষেত্রে আমরা স্কেল আউট করার তুলনায় ওয়েব সার্ভারটা আমরা মোটামুটি সহজে এবং হচ্ছে কম কস্টে আমরা এটা স্কেল আউট করতে পারি। এখন ওয়েব সার্ভার ধরো আমাদের এনাফ স্কেল আউট করা হয়ে গেছে, এরপরে আমাদের তাহলে কি হয়ে যাবে? তাহলে হবে না, কারণ আমাদের বাকি যে দুইটা সার্ভার আছে, আমাদের অ্যাপ্লিকেশন সার্ভার এবং ডেটাবেস সার্ভার, ওইগুলাও ঠিকঠাক কাজ করতে হবে আমাদের রিকোয়েস্ট হ্যান্ডলিং এর ক্ষেত্রে। তাহলে প্রথম যদি আমরা ওয়েব সার্ভারের কাজ মানে স্কেল লিঙ্কটা ঠিকঠাক করে ফেলছি, এরপরে আমরা অ্যাপ্লিকেশন সার্ভারে যাব। অ্যাপ্লিকেশন সার্ভারের স্কেলিংটা করা বা স্কেল আউটটা করা, এটা কম্পারেটিভলি একটু কঠিন এবং কম্পারেটিভলি একটু কস্টলি, কিন্তু তারপরও এটা করা যাবে। তারপরে হচ্ছে কি করতে হবে, তারপরে আমাদের ডেটাবেস সার্ভারের কথা চিন্তা করতে হবে। এখন এই পুরা প্যাটার্নটা যে ইস্যুটা সলভ করতে চাচ্ছে সেটা হচ্ছে ডেটাবেস সার্ভারের বটলনেকটা আমরা রিমুভ করতে চাই আমাদের একটা ডিজাইন প্যাটার্নের মাধ্যমে। কেন ডেটাবেস সার্ভারে আমরা গুরুত্ব দিচ্ছি? কারণ ডেটাবেস সার্ভারের যে ক্যারেক্টারিস্টিক সেইটা অনুযায়ী এটা আমরা স্কেল আউট করাটা ডিফিকাল্ট। আবার হচ্ছে একে তো হচ্ছে ডিফিকাল্ট, আর দ্বিতীয় হচ্ছে এটা সব থেকে বেশি এক্সপেন্সিভ। মানে আমরা যদি আমাদের ট্র্যাডিশনাল একটা ডেটাবেস সার্ভারের কথা চিন্তা করি, মাইস্কুয়েল সার্ভার, এবং সেখানে আমরা একটা অ্যাপ্লিকেশন হোস্ট করি, সার্টেন কেসে দেখা যাবে যখন হিউজ ইউজার স্পাইক হবে, তখন এই ডেটাবেস সার্ভারটা স্কেল আউট করা খুব কঠিন হয়ে যাবে। যেমন ধরো হচ্ছে সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটে, ধরো ফেসবুকের কথা চিন্তা করো। ফেসবুকে ধরো শুরুতে 100 জন ইউজার ছিল, তো এখন কিন্তু বিলিয়নের উপরে ইউজার। তো এক লাফে হয়তো 100 থেকে বিলিয়নে আসে নাই, কিন্তু ধরো এইগুলা মানে যে কোনো একটা ওয়েবসাইট যখন পপুলার হইতে থাকে বা ভাইরাল হইতে থাকে, তখন আসলে মানে সাডেন স্পাইক হইতে পারে। তো সাডেন স্পাইক ধরো 100 থেকে জাস্ট 2-3 দিনের মধ্যে হয়তো মিলিয়ন ইউজারে পৌঁছায় যেতে পারে। তো এই যে বিষয়টা যখন হবে, তখন যদি আমরা ওই ট্র্যাডিশনাল ডেটাবেস সার্ভারের ডিজাইন প্যাটার্ন অনুযায়ী ডিজাইন করি, তখন এটা একটা প্রবলেম। কারণ আমাদের ওই ডেটাবেস সার্ভারটা আমাদের মোস্টলি ডিস্কে থাকবে বা হার্ড ড্রাইভে থাকবে ডেটাবেসটা। তো এইটা আমরা তো জানি যে মেমোরির আসলে ডিফারেন্ট টাইপের মেমোরি থাকে। তো আমাদের হার্ড ড্রাইভে কোনো কিছু থাকলে বা হার্ড ডিস্কের কোনো কিছু থাকলে এটা কিন্তু এটার মেমোরি অ্যাক্সেস টাইমটা বেশি। তো আমরা কি করতে পারি বলো তো? তোমাদের কি মনে হয় যে আমরা তাহলে এই ডেটাটা কোথায় রাখলে একটু ফাস্টার হয়? আর ক্লাউডে রাখতে পারি। ক্লাউডে রাখতে পারলাম ঠিক আছে, কিন্তু ক্লাউডও তো একটা কম্পিউটার। আমি বলতেছি কোন টাইপের মেমোরিতে রাখলে ভালো হইতে পারে আর কি। মানে আমরা হচ্ছে ওই যে মেমোরি হায়ারার্কি পড়ছো না তোমরা ডেটাবেজে? ওইখানে জি সব স্যার। থেকে ফাস্টার মেমোরি কোনটা ছিল? স্যার র্যাম, র্যামের ওইটা না নাকি স্যার? ক্যাশ ছিল, ক্যাশ মেমোরি হচ্ছে সব থেকে ও ফাস্ট। ক্যাশ মেমোরি, ক্যাশ মেমোরি। হ্যাঁ, কিন্তু আমরা তো আর ক্যাশে এই আমাদের ডেটাবেসটা আসলে রাখতে পারবো না। আমরা আসলে র্যামে রাখার চেষ্টা করবো আর কি, ঠিক আছে? তো এইটাই হচ্ছে এই আমাদের স্পেস বেসড আর্কিটেকচারের মূল কথা, যে আমরা ইন মেমোরি ডেটাবেস ডিজাইন করার চেষ্টা করব। ইন মেমোরি বলতে আসলে ওই র্যামটাকে বোঝানো হচ্ছে আর কি। তো এটা কিভাবে সম্ভব? এটা সম্ভব হচ্ছে আমাদের আসলে ওই ডিজাইন প্যাটার্নটা চেঞ্জ করতে হবে, এটা আমরা এখন দেখবো আর কি। তাহলে আমরা বুঝলাম যে ডেটাবেস সার্ভারের যে স্কেল আউটের ক্ষেত্রে যে প্রবলেমটা, এটা আমরা এটা একটা বড় লিমিটিং ফ্যাক্টর। আর এইটাই হচ্ছে আমরা আসলে সলভ করতে চাচ্ছি আমাদের এই স্পেস বেসড আর্কিটেকচারটা ইউজ করে। তো এইটা করলে কি হবে, আমাদের কনকারেন্সি ইস্যু এবং স্কেলেবিলিটি ইস্যু, এই দুইটা ইস্যু সলভ হবে আর কি। কারণ যখন ইউজার মানে হিউজ ইউজার ভলিউম স্পাইক হবে, তখন আমরা এটা আমাদের জন্য খুব সুইটেবল হবে আর কি।
আচ্ছা, তোমরা যখন হচ্ছে এই যে রেকর্ডিংটা দেখো, তোমাদের যে ভিডিও প্লেয়ার গুলো আছে ওইটা দিয়ে কি হচ্ছে চালাইলে ভিডিও কি ক্লিয়ার আসে? জি স্যার। ক্লিয়ার আসে? জি স্যার, মোটামুটি আসে। আচ্ছা, আমার হচ্ছে মানে পিসিতে একটা ভিডিও প্লেয়ার আছে, আসলে এখন তো পিসিতে ভিডিও ওইভাবে চালানো হয় না, ওইটা দিয়ে চালাই, দেখলাম যে রেকর্ডিংটা মানে বেঁধে বেঁধে যাচ্ছে আর কি, মানে স্ক্রিনটা ক্লিয়ার না। পরে আমি জুম দিয়ে ওপেন করে দেখলাম ঠিক আছে। তো এই জন্য হচ্ছে আমি আবার পোস্ট দিয়েছিলাম যে তোমাদের যদি কারো দেখতে প্রবলেম হয় তাহলে আসলে জুম অ্যাপ্লিকেশন দিয়ে ওপেন করলে এটা একদম ক্লিয়ার থাকে, একদম ক্লিয়ার থাকে। তো আচ্ছা, আবার শুরু করি। তো স্পেস বেসড যে প্যাটার্নটা, স্যার হ্যাঁ বলো। আমি একটু স্যার তুমি আমি ওই নেটওয়ার্কের জন্য 10টা 20-এর দিকে ঢুকছিলাম, প্রেজেন্টটা দিতে পারি নাই সিরিয়াল 30। আচ্ছা আচ্ছা, ওয়েট করো, সে মানে পরে হবে প্রেজেন্ট, আজকে পরে হবে আর কি। তো এখন আমাদের এই প্যাটার্নটা মূল যে কাজটা করবে, আমাদের যে সেন্ট্রাল ডেটাবেসটা ইউজুয়ালি আমরা থাকে ওইটাকে রিমুভ করার চেষ্টা করব। কিভাবে রিমুভ করার চেষ্টা করব, আমরা একটা ডিস্ট্রিবিউটেড মেমোরি সিস্টেম চিন্তা করব আর কি। এই যে আহ, একটা ফিগার দেখতে পাচ্ছ তোমরা, উপরে তিনটা বক্স আছে, নিচে আরেকটা বড় বক্স আছে, লেখা আছে প্রসেসিং ইউনিট। দেখা যাচ্ছে না? জি স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। তো আমরা যেটা করব যে এইটার আমরা মূলত এই আর্কিটেকচারে আমরা কিছু প্রসেসিং ইউনিটের কথা চিন্তা করব। আর এই প্রসেসিং ইউনিটের মধ্যে ওই যে বক্স বক্স করা, ছোট ছোট বক্স করা কিছু টেবিলের মতো দেখা যাচ্ছে, ওইটা আসলে ইন মেমোরি ডাটা দিক আর কি। মানে এটা ডিজাইনটা এমন ভাবে করা হয় যে পুরা ডেটাটা আমরা ছোট ছোট প্রসেসিং ইউনিটে রেখে দিব, ভাগ ভাগ করে শেয়ার করে বা ডিস্ট্রিবিউট করে, আর প্রয়োজন মতো এটা আপডেট হইতে থাকবে। এটা হচ্ছে মূল আইডিয়াটা আর কি। আর এই যে ভার্চুয়ালাইজড মিডলওয়্যার যেটা, এইটার মূল কাজ হচ্ছে এই যে প্রসেসিং ইউনিট গুলা এগুলার সাথে কমিউনিকেট করবে, কোঅর্ডিনেট করবে, করে তাহলে পুরো মানে আমাদের যে সিস্টেমটা সেটা হচ্ছে কাজ করবে। এখন আমাদের মেইন দুইটা কম্পোনেন্ট আছে, আমরা এই যে ফিগারে দেখলাম যে প্রসেসিং ইউনিট আছে আর হচ্ছে ভার্চুয়ালাইজড মিডলওয়্যার আছে। তো এখন আমাদের ধরো যে কোনো ওয়েবসাইটে একটা এক্সাম্পল কথা চিন্তা করতে পারো, যে ধরো একটা বিডিং ওয়েবসাইট, এই যে বইটা একটা বিডিং ওয়েবসাইটের এক্সাম্পল দেওয়া আছে আর কি। যে বিডিং ওয়েবসাইটের ক্ষেত্রে আসলে কি হতে পারে, বা ধরো বেটিং ওয়েবসাইটের কথা চিন্তা করো, আমাদের বাংলাদেশে যদিও বেটিংটা নিষিদ্ধ, তারপরে ওই যে বিডিং বা বেটিং আসলে না, বেটিং আর বিডিং আলাদা। তো ধরো হচ্ছে আমাদের একটা টুর্নামেন্ট চলতেছে, ওয়ার্ল্ড কাপ চলতেছে, তখন কিন্তু ওই যে ইউকে এর যে বেটিং ওয়েবসাইট গুলা ওইগুলাই তখন ভিজিটর অনেক বেড়ে যায় আর কি। তো তাহলে হচ্ছে আমাদের এই যে যেহেতু হঠাৎ স্পাইক হচ্ছে, তাহলে আমরা চিন্তা করতে পারি যে এই ক্ষেত্রে হয়তো আমাদের স্পেস বেসড আর্কিটেকচারটা একটা ভালো সলিউশন হবে। তো এটার ক্ষেত্রে কি হবে যে আমাদের ইউজাররা আসলে ওয়েবসাইটে ঢুকবে, ঢুকে হচ্ছে তারা একটা রিকোয়েস্ট দিবে, যে ধরো তারা দেখতে চায় যে এই ম্যাচের বেটিং এর জন্য বা এই ম্যাচে কোন কোন টিম আছে, তাদের আসলে মানে কিরকম কি স্টেট আছে সেটা তারা হয়তো দেখতে চায়। তারপর হচ্ছে ওইটা আমাদের ওয়েব সার্ভার ওই রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে অ্যাপ্লিকেশন সার্ভারের কাছে পাঠাবে আর কি। তারপরে প্রত্যেকটা রিকোয়েস্ট যখন আসে তখন ওইটার সাথে একটা টাইম স্ট্যাম্প অ্যাসোসিয়েট করা হয়। তো অ্যাসোসিয়েট করে ওই ইনফরমেশনটা পরবর্তীতে আবার ওই সে হচ্ছে ডেটাবেস থেকে কমিউনিকেশন করে রেসপন্সটা আবার ওয়েব সার্ভারের কাছে পাঠায় দিবে। তো এইটা যদি আমরা চিন্তা করি তাহলে আমাদের প্রসেসিং ইউনিট থাকবে, মানে ধরো হচ্ছে আলাদা আলাদা কাজের জন্য আলাদা আলাদা প্রসেসিং ইউনিট আর কি। এটাকে চিন্তা করতে পারি যে আমরা অ্যাপ্লিকেশনটাকে আমরা আলাদা আলাদা কিছু কম্পোনেন্টে ভাগ করছি। তো এই প্রসেসিং ইউনিটের মধ্যে কি থাকবে, নাম শুনে বোঝা যাচ্ছে যে এটা আসলে বিজনেস লজিক এখানে থাকবে, অ্যাপ্লিকেশনের যে লজিকটা সেটা এখানে থাকবে। তারপর আমাদের প্রসেসিং ইউনিটের সংখ্যা কতগুলো হবে আমরা ফিগারে দেখছিলাম
যেখানে তিনটা দেওয়া আছে। তো এই যে আমাদের প্রসেসিং ইউনিটটা আমাদের অ্যাপ্লিকেশনের সাইজ অনুযায়ী হবে আর কি। তো ধরো খুব ছোট অ্যাপ্লিকেশন, সেক্ষেত্রে হয়তো বা একটা প্রসেসিং ইউনিট দিয়ে হয়ে যাবে। আর ধরো অনেক বড় অ্যাপ্লিকেশন, তখন হয়তো আমাদের অনেকগুলো প্রসেসিং ইউনিট লাগবে। প্রশ্ন হচ্ছে যে যদি খুব ছোট অ্যাপ্লিকেশন হয়, তাহলে আমার স্পেস বেসড আর্কিটেকচারের দরকারটা কি? অ্যাপ্লিকেশনটাই তো ছোট। এটা তোমরা বলো তো, এটার অ্যান্সারটা কি? অ্যাপ্লিকেশন ছোট, তাহলে আমি স্পেস বেসড আর্কিটেকচার এটা চিন্তা করবো কেন? আমি অলরেডি যে আলোচনা করছি ওইটার ভেতরে এর অ্যান্সার আছে। তো এখন আহ, আমরা দেখলাম যে বড় অ্যাপ্লিকেশন হইলে আমাদের হয়তো মাল্টিপল প্রসেসিং ইউনিট থাকবে, আর ছোট অ্যাপ্লিকেশন হলে কম্পারেটিভলি লেস নাম্বার অফ হচ্ছে বা লো নাম্বার অফ হচ্ছে আমাদের প্রসেসিং ইউনিট লাগবে। তো ফাংশনাল এরিয়ার উপর আসলে ডিপেন্ড করে। এবার প্রসেসিং ইউনিটের ভেতরে কি থাকবে? এটার মধ্যে হচ্ছে অ্যাপ্লিকেশন মডিউল থাকবে। মানে অ্যাপ্লিকেশন মডিউল বলতে ওই যে ওই পার্টিকুলার অ্যাপ্লিকেশনের যেই ফিচার গুলা নিয়ে কাজ করবে সেই লজিক গুলা। তারপরে আমরা দেখছি ওই যে আমাদের যে বক্স করা টেবিলের মতো যেটা, ওই যে ইন মেমোরি ডেটা গ্রিড থাকবে। ইন মেমোরি মানে আসলে আমরা এমন ভাবে এটা ডিজাইন করা হয় যেন আমরা এটার প্রসেসিংটা র্যামেই করতে পারি আর কি। তারপর হচ্ছে একটা অপশনাল অ্যাসিনক্রোনাস পারসিস্টেন্ট স্টোর থাকবে। অ্যাসিনক্রোনাস মানে কি? অ্যাসিনক্রোনাস মানে হচ্ছে আহ, ধরো হইতেছে আমরা যখন প্রয়োজন হবে তখন এটা কাজ করবে আর কি। মানে এট এ টাইমেই হইতেছে বোথ পার্টি প্রেজেন্ট থাকতে হবে এমন না আর কি। তো এবার আরেকটা হচ্ছে এখানে একটা রেপ্লিকেশন ইঞ্জিন আছে এই প্রসেসিং ইউনিটের মধ্যে। এই রেপ্লিকেশন ইঞ্জিনের কাজটা কি? এর কাজটা হচ্ছে, যেহেতু আমরা এই প্রত্যেকটা প্রসেসিং ইউনিটে ছোট ছোট করে ডেটা গ্রিডে ভাগ করে ফেলছি, এই ডেটাটার কোনো রেপ্লিকেশন দরকার হইলে তখন এই চেঞ্জটা করবে হচ্ছে ওই রেপ্লিকেশন ইঞ্জিনটা। তবে ওই কাজটা করার সময়ে আমাদের এই যে নিচে যে বড় আরেকটা কম্পোনেন্ট আছে ভার্চুয়ালাইজ মিডলওয়্যার, এর সাথে একটু কমিউনিকেট করে নেবে। কমিউনিকেট করে নিবে কেন? কারণ এই বাকি কম্পোনেন্ট গুলা কি হচ্ছে, এটার সাথে একটু তো কনসিস্টেন্সি বজায় রেখে আসলে হয়তো আপডেট করতে হবে। সেই কারণে আসলে ভার্চুয়ালাইজ মিডলওয়্যারটা এখানে তার সাথে কমিউনিকেশনও করতে হবে। এই রেপ্লিকেশন ইঞ্জিন দিয়ে আমি যখন রেপ্লিকেট করতে চাই ডেটাটা, রেপ্লিকেশন করার সুবিধা কি? সুবিধা হচ্ছে ওই ডেটাটা যখন যদি করাপ্ট হয়ে যায় বা সামহাউ মিসিং হয়ে যায়, এটা তখন আমাদের ওই রেপ্লিকেটেড ফর্ম ডেটাটা আমাদের কাজে লাগে। মানে আমরা কিন্তু সবসময় ডেটাবেজে কিছু রিডান্ডেন্সি থাকে। এটা মানে রাখা হয় হচ্ছে যেন আমাদের কোনোভাবে একটা ডেটাবেজ ফেইল করলে বা একটা ডেটাবেজের একটা অংশ আমাদের সামহাউ মিসিং হয়ে গেলে যেন এটা আবার রিকভার করা যায়। এরপরে ওই যে যে কথাটা বললাম যে ভার্চুয়ালাইজ মিডলওয়্যারটা মোটামুটি কমিউনিকেশনে কাজ করে বা হাউসকিপিং এর কাজ করে। তো এইটা আমাদের একটু আগে দেখলাম যে আমরা প্রসেসিং ইউনিটে আমাদের ডেটাগুলা আপডেট করা দরকার হতে পারে, চেঞ্জ করা দরকার হতে পারে। এই যে ডেটা সিনক্রোনাইজেশন, এই সিনক্রোনাইজেশনের ক্ষেত্রে আমাদের যে বিভিন্ন অ্যাসপেক্ট গুলা সেইটা আমাদের আহ, সেটা নিয়ে কাজ করে হচ্ছে আমাদের এই যে ভার্চুয়ালাইজ মিডলওয়্যার। এটা চারটা কম্পোনেন্ট আছে: মেসেজিং গ্রিড, ডেটা গ্রিড, প্রসেসিং গ্রিড, আর হচ্ছে ডিপ্লয়মেন্ট ম্যানেজার। এবার আমরা হচ্ছে প্যাটার্নের একটু আরেকটু মানে বর্ণনা দেখবো আর কি। তো আমাদের এই আর্কিটেকচারটার সব থেকে মানে সব থেকে ইউজফুল যে দিকটা, সেটাই হচ্ছে আমাদের রিয়ালাইজড হয় আমাদের এই যে ভার্চুয়াল মিডলওয়্যার কম্পোনেন্টের মাধ্যমে আর ইন মেমোরি ডেটা গ্রিডের মাধ্যমে। কারণ ওই ইন মেমোরি ডেটা গ্রিডের মাধ্যমেই আসলে আমরা আমাদের সেন্ট্রালাইজ যে ডেটাবেস সার্ভারটা, সেইটা সেন্ট্রালাইজ যে ডেটাবেসটা সেইটা ছাড়াই আমরা ফাস্টার কাজ করতে পারতেছি বা ফাস্টার রিকোয়েস্ট হ্যান্ডলিং করতে পারতেছি। তো
এখন এই যে আমরা যদি জিজ্ঞাসা করি যে এই আর্কিটেকচার প্যাটার্নে কন্ট্রোলার কোনটা, তোমরা বলো তো কন্ট্রোলার। এটা এখানে আসলে যে ভার্চুয়ালাইজ মিডলওয়্যার যেটা, এটা আসলে কন্ট্রোলার। কারণ ও কিন্তু কন্ট্রোল করছে যে এই প্রসেসিং ইউনিট গুলাতে এই ডেটাগুলা চেঞ্জ হবে কিনা বা আপডেট হলে সেটার যে সিনক্রোনাইজেশনটা দরকার সেইটা কন্ট্রোল করতেছে হচ্ছে ভার্চুয়ালাইজ মিডলওয়্যার। আর প্রসেসিং ইউনিট কিন্তু ও ওর পার্টিকুলার কম্পোনেন্টের কাজ নিয়ে মোটামুটি বেশি কনসার্ন থাকে। ওই যে আমরা যে মডিউল গুলোর কথা বলেছিলাম, উপরের ছোট বক্স গুলো হচ্ছে মডিউল, আর এই যে নিচের যে বড় বক্সটা ডেটা রেপ্লিকেশন ইঞ্জিন, এটা অলরেডি বলা হয়েছে কিন্তু এখানে নাম ছিল না, মানে নাম হিসেবে আলাদাভাবে মার্ক করে দেওয়া ছিল না, এই কারণে এটা করা। এবার আমরা দেখব যে আমাদের এই প্যাটার্নটার কিছু কনসিডারেশন আছে সেইটা। তো যদি এখানে প্রথম কথাটা বলা হচ্ছে যদি স্মলার ওয়েব বেসড অ্যাপ্লিকেশন হয় তাহলে এটা একটা গুড আর্কিটেকচার চয়েস। এখানে স্মলার বলতে কিন্তু আসলে আমরা মানে যেভাবে স্মলার চিন্তা করি সেই রকম স্মলার না। এটা আসলে বোঝাচ্ছে যে ধরো একটা মানে আহ, একটা অ্যাপ্লিকেশনের একজন ইউজার যখন ঢুকতেছে সে আসলে কতটা হচ্ছে ডেটা নিয়ে কাজ করতেছে, এই টাইপের একটা আইডিয়া। ধরো একজন ব্যাংকার যখন হচ্ছে তার ব্যাংকিং অ্যাপ্লিকেশনে ঢুকতেছে, একই সাথে সে অনেক অপশন তার ওই পোর্টালে দেখায়, যে ইউজারদের অ্যাকাউন্ট বা হচ্ছে ওইখানে ইউজারদের যত ট্রানজাকশন ডেটা, এইটা। কিন্তু আমি যদি চিন্তা করি যে ধরো ফেসবুক তো এখন আসলে অনেক অপশন চলে আসছে কিন্তু শুরুর দিকে তো ফেসবুক ইভেন এখনো ধরো হচ্ছে তুমি চাইলে কিন্তু তুমি যদি তোমার শুধু পোস্ট করতে চাও ডেটা, মানে হচ্ছে কোনো একটা ফেসবুকে পোস্ট করতে চাও বা ধরো শুধু মেসেজিং করতে চাও, তাহলে তোমার শুধু ওই অংশ নিয়ে মানে তুমি কাজ করলেই চলে। তো এই এই হিসাবে আসলে বলতেছে যে স্মলার ওয়েব বেসড অ্যাপ্লিকেশন। কিন্তু মূলত আমরা স্মল মানে জেনারেল সেন্সে স্মল ওয়েব বেসড অ্যাপ্লিকেশন বলতে যেটা বোঝায় সেইটা এটা না আর কি। তো মূলত ওই যে সোশ্যাল মিডিয়া সাইট যেটা কিনা হচ্ছে ভেরিয়েবল লোড হয়, ভেরিয়েবল লোড মানে হচ্ছে কখনো একটু কম কখনো অনেক বেশি, তারপর হচ্ছে বিডিং সাইট অপশন সাইট বা ধরো এই টাইপের যতগুলো বিষয় আছে। ধরো আবার হচ্ছে কোভিড এর সময় আমাদের যখন ওই ভ্যাকসিন রেজিস্ট্রেশন করতে হয়েছিল, তাহলে ওইটাও কিন্তু হঠাৎ করে অনেক লোড ছিল। ওই ওয়েবসাইটে কি এখন লোড বেশি আছে? না, এখন কিন্তু বেশি লোড নাই। এই ধরনের একটা বিষয়। এই ধরনের বিষয়গুলো হচ্ছে খেয়াল রাখতে হবে যে কোন ক্ষেত্রে আমাদের এই প্যাটার্নের বর্ণনার সাথে এটা ভালো স্যুট করতেছে আর কি। কিন্তু আমাদের যদি ট্র্যাডিশনাল লার্জ স্কেল রিলেশনাল ডেটাবেজ অ্যাপ্লিকেশন যেগুলা, যেটা অপারেশনাল ডেটা অনেক বেশি, সেই ক্ষেত্রে কিন্তু এটা অতটা সুইটেবল হবে না। তোমরা কি বলতে পারবা যে এরকম কোন অ্যাপ্লিকেশন গুলা হইতে পারে যে ট্র্যাডিশনাল লার্জ স্কেল ডেটাবেজ অ্যাপ্লিকেশন যেগুলোর ক্ষেত্রে কিনা এটা সুইটেবল হবে না? চিন্তা করো তো। ইআরপি মানে কি? ওই যে এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং, মানে ধরো যে একটা প্রতিষ্ঠানের আমরা ম্যান পাওয়ারটা ম্যানেজ করতে চাই বা ফাইন্যান্সটা ম্যানেজ করতে চাই বা অ্যাকাউন্টসটা ম্যানেজ করতে চাই, এইচআর সিস্টেম গুলো ম্যানেজ করতে চাই, এইটা হচ্ছে আরেকটা উদাহরণ। যেখানে হয়তো হয়তো না, যে এই ধরনের ক্ষেত্রে হচ্ছে আমাদের স্পেস বেসড আর্কিটেকচারটা সুইটেবল হবে না। এটার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে ক্লাউড বেসড আর্কিটেকচার। তাহলে এটা একটা গেল। আর হচ্ছে ট্র্যাডিশনাল ব্যাংকিং সফটওয়্যার গুলো, ওই ক্ষেত্রেও এটা অত সুইটেবল হবে না। তো আবার এখানে যে আমাদের সেন্ট্রাল ডেটাবেস থাকবে না বা ডেটা স্টোর থাকবে না, এটা ঠিক আছে। কিন্তু আমাদের এমন একটু একটা বিষয় থাকতে পারে যে আমরা ছোট আকারের একটা ডেটাবেস থাকতে পারে আর কি, যে সেইটা দিয়ে সেখানে হচ্ছে আমরা অ্যাপ্লিকেশনের কিছু অংশ আমরা ম্যানেজ করব। যে আমাদের অ্যাপ্লিকেশনে ধরো কিছু অংশ হচ্ছে ওরকম ওই ডেটাগুলো আমাদের ওইভাবে আমরা ট্র্যাডিশনাল ম্যানেজ করতে পারি। সেই ক্ষেত্রে আমরা হচ্ছে
বা ওই ক্ষেত্রে হচ্ছে আমাদের ওইভাবে মানে ভেরিয়েবল লোড হয় না, সেক্ষেত্রে আমরা ওইটা মানে একটা কোনো কোনো ক্ষেত্রে একটু কিছুটা সেন্ট্রালাইজ ডেটা স্টোর রাখতে পারি, আবার হচ্ছে ইন মেমোরি ডেটা গ্রিডও রাখতে পারি। তো ওই যে ডেটাগুলা যেটা হচ্ছে আমাদের নন অ্যাক্টিভ ডেটা সেইগুলার কথা বলা হচ্ছে। তো গেল। আরেকটা হচ্ছে আমাদের এই ডেটাবেসটার আরেকটা এই প্যাটার্নটার আরেকটা নাম হচ্ছে ক্লাউড বেসড আর্কিটেকচার। কিন্তু এই যে প্রসেসিং ইউনিট যেগুলা বা হচ্ছে ভার্চুয়ালাইজ মিডলওয়্যার যেটা, এইটা যে আমাদের সবসময় ক্লাউড বেসড হোস্টেড সার্ভিসে রাখতে হবে এমন কোনো কথা নাই। এটা আমরা যখন আমাদের লোকাল সার্ভারে ডেভেলপ করতেছি এখানেও আমরা রাখতে পারি আর কি। তো এই কারণেই হচ্ছে স্পেস বেসড আর্কিটেকচার নামটা রাখা হয়েছে। কারণ ধরো ক্লাউড বেসড যদি বলা হয় তাহলে হয়তো মানে ক্লাউড বেসড নামটা আছে, কিন্তু এই কারণে হচ্ছে মানে অথর বলতেছে যে সে প্রিফার করে স্পেস বেসড আর্কিটেকচার নামটা। কারণ এখানে তো ক্লাউড বেসড হোস্টেড সার্ভিসে রাখতেই হবে এমন কোনো কথা নেই। তো আমরা যদি ওইভাবে আমাদের লোকাল সার্ভারে ওইভাবে বিষয়গুলো ইমপ্লিমেন্ট করতে পারি, যে যখন ভেরিয়েবল লোড থাকবে তখন আসলে স্কেল আউট করতে পারবো, তাহলে আমরা আমাদের লোকাল সার্ভার সিস্টেমেও আমরা এটা করতে পারি, এই এই আর্কিটেকচারটা করতে পারি। তবে আইডিয়ালি আমরা যেটা করি যে আমাদের আসলে ক্লাউড সার্ভিস থেকে কিছু কম্পোনেন্টের সার্ভিস আমরা ক্লাউড সার্ভিস থেকে নিই। যেমন ধরো AWS আছে, তারপর মাইক্রোসফটের মানে ক্লাউড সার্ভিস আছে ওইগুলা। আমাদের কিন্তু ওই যে ইউক্যামে যখন আমরা কোর্স রেজিস্ট্রেশন করি তখন এই যে এখন রিসেন্টলি হচ্ছে আমাদের ক্লাউড সার্ভিসের সার্ভিস নেওয়া হয়, এই জন্যই হচ্ছে এখন আর প্রবলেম হয় না। তো আগে হচ্ছে ইউনিভার্সিটি গুলা মনে করতো যে না আমরা ক্লাউড সার্ভিসের সাথে ইন্টিগ্রেট করলে আমাদের ডেটা সিকিউরিটিতে প্রবলেম হবে, কিন্তু আসলে এটা প্রবলেম হয় না। তো এইটাই হচ্ছে বিষয়। তো এখন আমাদের এই যে আর্কিটেকচারটা দিয়ে আমরা যখন সফটওয়্যারটা আমাদের অ্যাপ্লিকেশনটা তৈরি করব, তখন কিছু কিছু কম্পোনেন্ট আমরা আমাদের থার্ড পার্টি প্রোডাক্ট হিসেবে বা থার্ড পার্টি সার্ভিস থেকে আমরা এটা ইউজ করতে পারি। যেমন ধরো যে IBM অবজেক্ট রিড আছে বা ওরাকল কোয়ারেন্স আছে, এই নাম মনে রাখতে হবে না, কিন্তু জাস্ট জেনে রাখা যে কিছু কম্পোনেন্ট আমরা হচ্ছে থার্ড পার্টি থেকে সার্ভিস নিতে পারবো। এইবার চলে আসছে প্যাটার্ন অ্যানালাইসিস। আমাদের প্রত্যেকটাতেই তো এই প্যাটার্ন অ্যানালাইসিস থাকে। প্রথমটা হচ্ছে অ্যাজিলিটি, যে প্রসেসিং ইউনিট গুলা আমাদের কুইকলি হচ্ছে মানে চালু করা যায় আবার হচ্ছে ডাউন করা যায় আমাদের প্রয়োজন মতো। এই কারণেই হচ্ছে আমাদের চেঞ্জের সাথে খুব ভালো রেসপন্ড করে। ইউজার লোডে যেমন চেঞ্জ হবে সেটার সাথে রেসপন্সিভনেসটাও খুব ভালো থাকে আর কি। আমাদের যখন অনেক বেশি হচ্ছে দরকার হবে, মানে ইউজার যখন অনেক বেশি চলে আসবে, তখন আমরা ওই যে ইন মেমোরি ডেটা গ্রিড যেহেতু, তখন ওইটা আমরা স্কেল আউট করতে পারবো বা হচ্ছে আমরা তাড়াতাড়ি আপ করতে পারবো। তাহলে অ্যাজাইলিটি হাই। এবার হচ্ছে ইজ অফ ডিপ্লয়মেন্ট। যেহেতু এই আমাদের কম্পোনেন্ট ওয়াইজ তৈরি করা এবং হচ্ছে এটা বেশ ডাইনামিক, আর এই অনেকগুলা সফিস্টিকেটেড ক্লাউড বেসড টুল আছে এই আমাদের ক্লাউড বেসড অ্যাপ্লিকেশন বা ক্লাউড বেসড আর্কিটেকচার প্যাটার্নে ডেভেলপ করা অ্যাপ্লিকেশনের জন্য। তো ওই যেহেতু ইস্টাবলিশড অনেক ক্লাউড বেসড টুল আছে, যেমন অ্যামাজনের আছে বা মাইক্রোসফটের আছে, তাহলে এই কারণে হচ্ছে আমাদের এই সফটওয়্যার গুলা ডিপ্লয় করা বেশ ইজি হয় আর কি, কাজটা ইজি হয়ে যায়। কিন্তু পুরো কাজটা যদি সবসময় আমাদের নিজেদের করতে হয় তখন হচ্ছে কাজটা কঠিন হইতো। যেহেতু এরকম ডিপ্লয়মেন্ট সার্ভিস আছে এই কারণে হচ্ছে ইজি। এখন টেস্টেবিলিটিটা লো, কারণ হচ্ছে আমাদের এই যে ভেরি হাই ইউজার লোড যেটা, এইটা টেস্ট এনভায়রনমেন্টে আমাদের যে আমরা মক করব বা তৈরি করব টেস্ট করার জন্য, এইটা বেশ এক্সপেন্সিভ আবার টাইম কনজিউমিং। এইটাই হচ্ছে আমরা এই কারণে অতটা সহজে আমরা টেস্ট করতে পারি না যে হাই ইউজার লোড আসলে কি হবে, মানে ভেরি হাই ইউজার লোড আসলে কি হবে। এইটার জন্য একটু টেস্টেবিলিটি লো। তবে একটা বিষয় আছে, এই যে বইটা ধরো বইটা মানে তো কয়েক বছর আগে লেখা, এখন প্রতিনিয়ত তো বিভিন্ন টুল আসতেছে। হয়তোবা তোমরা যখন নিজেরা কাজ করতে যাবা তখন দেখবা যে হয়তো অনেক বেশি হাই ইউজার লোড রেপ্লিকেট করার বা হচ্ছে মক করার একটা সার্ভিস চলে আসছে। তখন আসলে টেস্টেবিলিটিটাও হাই হয়ে যাবে।
তারপর পারফরমেন্স যেহেতু হচ্ছে আমাদের ডেটা অ্যাক্সেসে বা সেন্ট্রালাইজ ডেটা থাকে না, তাহলে ক্যাশিংটা বেটার হয়। এই কারণে হচ্ছে পারফরমেন্স হাই। আর স্কেলেবিলিটি হাই তো শুরু থেকেই আমরা বলে আসতেছি যে সেন্ট্রালাইজড ডেটাবেজের উপর যেহেতু কোনো ডিপেন্ডেন্সি নাই, এই কারণে আমাদের ডেটাবেসটা স্কেলেবল করা অনেক সহজ হয়। এই কারণেই আমরা বটলনেকটাও মানে রিমুভ করতে পারি। এই কারণেই হচ্ছে স্কেলেবিলিটিটা হাই। কিন্তু ইজ অফ ডেভেলপমেন্টটা কিন্তু হাই না, এটা লো। এবং এটা আমরা আগের প্যাটার্নেও দেখছি যে যখনই কোনো একটা সফটওয়্যার খুব ভালো পারফর্ম করে বা আমাদের ডিপেন্ডেন্সি কম থাকে কম্পোনেন্ট গুলোর মধ্যে, বা কাপলিংটা লুজ কাপলিং থাকে, তখনই ওইটা ডেভেলপ করা আসলে কম্পারেটিভলি একটু কঠিন হয়। এইটা বিষয়টা হচ্ছে, এটা মোটামুটি একটা মানে এই বইটা যখন লেখা হয়েছে, এখন তো ক্লাউড তাও কিছুদিন মানে মোটামুটি মানুষ ফ্যামিলিয়ার। এই বইটা যখন লেখা ছিল তখন ইভেন কম্পারেটিভলি বাকি প্যাটার্ন গুলোর তুলনায় এটা নতুন। তো যেহেতু নতুন এবং এখানে হচ্ছে ক্লাউডের অনেকগুলো কম্পোনেন্ট থাকে, ক্লাউড বেসড কম্পোনেন্ট, এবং ওই সার্ভিস গুলোর সাথে মিল করে কাজ করতে হয়। এই কারণে হচ্ছে ওই ইজ অফ ডেভেলপমেন্টটা অত হাই না, এটা মোটামুটি লো। তবে সময়ের সাথে কিন্তু আমাদের এই যে ক্লাউড বেসড সার্ভিস গুলা, অনেক সার্ভিস তারা অফার করতেছে, এবং এখন মোটামুটি আগের তুলনায় ইজি হয়েছে এই যে ডেভেলপমেন্ট প্রসেসটা। কিন্তু এই ডেভেলপমেন্টটা কঠিন হওয়া এটা কোনো বড় সমস্যা না, কারণ আমরা যদি স্কিল একটা টিম তৈরি করতে পারি বা এনাফ হচ্ছে এক্সপিরিয়েন্স একটা টিম তৈরি করতে পারি, তাহলে আমরা হচ্ছে ইজ অফ ডেভেলপমেন্টটা এটা আমরা সলভ করে ফেলতে পারবো।